নমস্কার। ইতিহাস সবসময় বইয়ের পাতায় বন্দী থাকে না। কখনো কখনো ইতিহাস ফিরে আসে ধুলো মাখা কোনো অ্যান্টিক জিনিসের আড়ালে, কোনো পুরনো সুরের মূর্ছনায়। আর সেই ইতিহাসের সাথে যখন জড়িয়ে থাকে এক অতৃপ্ত আত্মা আর কয়েকশো বছরের পুরনো এক বিশ্বাসঘাতকতার বিষ, তখন সেই সুর আর সুর থাকে না, তা হয়ে ওঠে এক মরণ ফাঁদ। আজকের গল্প নবাবের শেষ সুর। এই গল্পটি আমি অর্থাৎ রাজু নিজের হাতে সাজিয়েছি আপনাদের জন্য। আজকের এই অডিও অভিজ্ঞতার পেছনে আমরা একটা ছোট দল নিরলস কাজ করেছি। এই গল্পের চিত্রনাট্য এবং ভয়েস এডিটিংয়ের দায়িত্বে আছি আমি, রাজু, এবং আমার সাথে আছে অক্ষয়। আর এই পুরো রহস্যময় জগৎকে আপনাদের চোখের সামনে জীবন্ত করে তোলার জন্য চমৎকার ভিডিও এডিটিংয়ের দায়িত্ব সামলেছে জয়। তো তৈরি তো আপনারা? লাইটটা নিভিয়ে দিন, কানের ইয়ারফোনটা একটু ভালো করে গুজে নিন। আজ গোলপার্কের এক নিঃসঙ্গ ফ্ল্যাটে আমরা শুনতে পাবো সেই সুর, যা বহু বছর আগে লখনৌয়ের এক রাজপ্রাসাদে থেমে গিয়েছিল। চলুন প্রবেশ করি এক অন্ধকার গোলকধাঁধায়। এখানে আরেকটা কথা বলে রাখা যাক, এই গল্পের সাথে কোনো বাস্তবের সম্পর্ক নেই। এটা শুধুমাত্র আনন্দ এবং আপনাদের মনোরঞ্জনের জন্য তৈরি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকুন। আমরা আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে। আর কিছু যদি ভুল হয়ে থাকে তাহলেও কমেন্টে জানাবে। আমি রঞ্জন। লোকমুখে অনেকে আমাকে বলে অ্যান্টিক সংগ্রাহক, কেউ কেউ আবার আড়ালে বলে পুরানো জিনিসের পাগল। কিন্তু আসল সত্যিটা হলো, আমি মানুষের নাম নয়, আমি আসলে মানুষের ফেলে আসা সময়ের ইতিহাস খুঁজে বেড়াই। পেশাগত জীবনে আমি ছিলাম কলকাতার এক নামকরা কলেজের ইতিহাসের প্রফেসর। দিনের পর দিন ক্লাসরুমে সুলতানি আমল থেকে ব্রিটিশ শাসন নিয়ে লেকচার দিতাম। কিন্তু ইতিহাসের বইয়ের শুকনো পাতার চেয়ে সেই সময়ের ব্যবহৃত জিনিসপত্রের ভেতর দিয়ে ইতিহাসকে ছোঁয়ার ইচ্ছাটা আমার ভেতর ক্রমশ এক তীব্র নেশায় পরিণত হয়। ঠিক কবে থেকে এই নেশা আমাকে গ্রাস করল তা স্পষ্ট মনে নেই। হয়তো সেই ছোটবেলায় দাদুর ট্রাঙ্কে রাখা সেই মরচে ধরা পকেট ঘড়িটা টিকটিকি শোনার দিন থেকে। সেই ঘড়িটা থামেনি কখনো, শুধু দাদুর মৃত্যুর পর সেটা আর কারও সময় মাপেনি। সেদিনই বুঝেছিলাম, জড় বস্তুর ভেতর একটা অদৃশ্য প্রাণ থাকে, যা নিজের মালিকের চলে যাওয়ার পরও তার অস্তিত্বকে ধরে রাখে। আমি অবিবাহিত, একাকী, আর আমার এই গোলপার্কের ফ্ল্যাটটাই হলো আমার আস্তানা। চারপাশের দেওয়ালে ঝোলানো সব পুরনো দিনের তৈলচিত্র, আলমারিতে রাখা লখনৌয়ের কাচের সুরাপাত্র, আর কোণে রাখা সেই ভিক্টোরিয়ান আমলের ল্যাম্পশেড, সব কিছুরই একটা নীরব ভাষা আছে। লোকে বলে ইতিহাস মরে যায়। আমি বলি ইতিহাস মরে না, সে শুধু অপেক্ষায় থাকে। কেউ একজন তাকে খুঁজে বের করবে, তার ধুলো মুছবে আর তাকে পুনরায় জীবন্ত করে তুলবে। আমার জীবনের একমাত্র ইচ্ছা এই হারিয়ে যাওয়া স্মৃতির খুঁজে বের করে নিজের কাছে রাখা আর সেই সব জিনিসের ইতিহাস খুঁজে বের করা। আমি রঞ্জন, আর আমি এখন এমন এক সুরের খোঁজে বেরিয়েছি, যেই সুর শুনলেই ইতিহাসের পুরানো সময়ের অস্তিত্ব ফিরিয়ে আনতে পারে। আমার জীবনটা চলে অদ্ভুত সব জিনিসের খোঁজে, যেগুলোকে সাধারণ মানুষ পুরনো বলে ফেলে দেয়। আমার কাছে ওগুলোই সবচেয়ে প্রিয়, কারণ আমি ইতিহাসকে ধরে রাখতে চাই নিজের কাছে। আমি যাচ্ছি কলকাতার গোলপার্কের সরু গলি পেরিয়ে একটা পুরনো ভিক্টোরিয়ান বাড়িতে, যেখানে পুরনো জিনিসের নিলাম হয়। নিলামের খবরটা আমি অনেক আগেই পেয়েছিলাম, কিন্তু আজ বৃষ্টি, আর্দ্র আবহাওয়া, আকাশটা যেন মাটির খুব কাছে নেমে এসেছে। সব মিলিয়ে পরিবেশটা এতটাই খারাপ ছিল যে আমার একটু দেরি হয়ে গেল। হলের ভেতরে ঢুকেই বুঝলাম নিলাম অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আমার পাশ দিয়ে উৎপলবাবু হাঁটতে হাঁটতে বললেন, কি হে রঞ্জন, আজ এত দেরি করে ফেললে যে? আর বলবেন না, বৃষ্টিটা এত জোরে এলো যে গাড়িটা সাইডে দাঁড় করাতেই হচ্ছিল। উৎপলবাবু হেসে বললেন, বসো, এখনো সেই রকম কিছু হাতছাড়া হয়নি। আমি বসতে বসতেই শুনলাম লখনৌয়ের নবাব বাড়ির পরিত্যক্ত আসবাবপত্র সব নিলামে উঠেছে। আমি তাকালাম উৎপলবাবুর দিকে। ঠিক শুনেছ? তিনি মাথা নেড়ে বললেন, ঠিকই শুনেছ। আমি উঠে দাঁড়ালাম।
ঠিক আছে উৎপলবাবু, আমি একটু আগে গিয়ে জিনিসগুলো দেখি। তারপর আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। তারপর হঠাৎই একটা জিনিসের সামনে এসে থেমে গেলাম। একটা ব্রোঞ্জের গ্রামোফোন। ধুলোর আস্তরণ পড়েছে, কিন্তু তার কারুকার্য আমাকে যেন সম্মোহিত করে ফেলছে। আমি খেয়ালই করিনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন নিলামের সেই ব্যক্তি, হোসেন সাহেব। অত্যন্ত ধীরস্থির মানুষ। আমি গ্রামোফোনটার হ্যান্ডেলটা আলতো করে ছুঁয়ে বললাম, হোসেন সাহেব, এই জিনিসটা কি অনেকদিন অব্যবহৃত ছিল? ব্রোঞ্জটা ঠান্ডা হয়ে আছে। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন, ঠিক ধরেছেন রঞ্জনবাবু, এটা অনেকদিন একাই ছিল। লখনৌয়ের সেই প্রাসাদ থেকে আসার পর এটি কোনো ঘর পায়নি। লোকজন ভাবে এটা শুধু গান শোনার যন্ত্র, কিন্তু আমি মনে করি কিছু যন্ত্র তার মালিকের স্মৃতি ধরে রাখে। স্মৃতি? স্মৃতির তো আর শরীর নেই হোসেন সাহেব। আমার কাছে এটা একটা চমৎকার অ্যান্টিক পিস। আমি এটা নিতে চাই। দাম কত উঠেছে? দাম নিয়ে আপনাকে ভাবতে হবে না রঞ্জনবাবু। আমি জানি আপনি ইতিহাসকে নিজের কাছে রাখতে চান। আপনি চাইলে আজই এটি আপনার গোল পার্কের ফ্ল্যাটে নিয়ে যেতে পারেন। তবে একটা ছোট্ট অনুরোধ, এটা খুব একাকী থাকতে পছন্দ করে। ঘরের কোনায় যেখানে আলো একটু কম পৌঁছায় সেখানে রাখবেন। আলোর সাথে ব্রোঞ্জের শত্রুতা আছে নাকি? না, শত্রুতা নেই, তবে কিছু সুর আছে যা আলোতে পড়লে বিবর্ণ হয়ে যায়, আর অন্ধকারে পড়লে তা প্রাণ ফিরে পায়। আমি চেক বইটা বের করলাম। মনে হলো আজ আমি একটা বড় ডিল করছি, যার ইতিহাস হয়তো আমার জানা নেই। কৌতূহলটা তখন এতটাই প্রবল ছিল, আমি সঙ্গে সঙ্গে চেক লিখে দিলাম। আর শুধু ভাবছিলাম আমার সংগ্রহে একটা অদ্ভুত জিনিস যুক্ত হতে চলেছে। কিন্তু আমি জানতাম না, সেদিন আমি শুধু একটা গ্রামোফোন কিনিনি। আমি কিনেছিলাম একটা একাকী সুরের অপেক্ষা। আমি আর বেশি দেরি না করে বেরিয়ে এলাম অ্যান্টিকের ওই ঘর থেকে, কারণ আমার পছন্দের মতো আর কিছুই নেই সেখানে। নিলামের বাড়ির ভারী কাঠের দরজাটা আমার পেছনে বন্ধ হয়ে গেল। যখন সিঁড়ি দিয়ে নিচে এসে দাঁড়ালাম, তখনও বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ মনে হয় বৃষ্টি আর থামবে না। রাস্তায় গোল পার্কের নিয়ন আলো ঝাপসা হয়ে ভাসছে। আমার হাতে সেই ব্রোঞ্জের গ্রামোফোন। কাঠের বাক্সের ওজনটা হাতের পেশিতে ভালোই টের পাচ্ছি। গাড়ির কাছে পৌঁছতেই আমার ড্রাইভার গফুর মিয়া ছাতা নিয়ে এগিয়ে এলো। সে বহু বছরের লোক। আমার এই পুরনো জিনিসের নেশা সে অনেকদিন ধরেই দেখে আসছে। সাহেব, এত ভারী জিনিস কেন নিলেন? এই বৃষ্টির দিনে কি আর এসব বহন করা যায়? ভেতরে কি আছে? খুব দামি কিছু নাকি? আমি আলতো করে গ্রামোফোনটা গাড়ির পেছনের সিটে রাখলাম, খুব সাবধানে। দামি কিনা জানি না গফুর, তবে জিনিসটা দুর্লভ। লখনৌয়ের নবাবদের ব্যবহার করা গ্রামোফোন। অনেকদিন ধরে খুঁজছিলাম। সাবধানে চালাস, যেন একটুও ঝাঁকুনি না লাগে। গাড়ির ভেতর গফুর মিয়া আয়নায় একবার পেছনে তাকালো। গফুর মিয়া হালকা হাসি। আপনার শখটা আমি কোনোদিন বুঝলাম না সাহেব। এই পুরনো জিনিসগুলোর মধ্যে আপনি কি পান কে জানে। আমার তো মনে হয় নতুন জিনিসই ভালো। এইগুলোর মধ্যে তো ধুলো আর পুরনো গন্ধ ছাড়া কিছু নেই। আমি চোখ বন্ধ, শান্ত গলা। নতুন জিনিসের ইতিহাস থাকে না গফুর। এই যে গ্রামোফোনটা, কত মানুষের গান, কত শত সুর হয়তো এর ভেতরে কোথাও আটকে আছে। ইতিহাসকে ছুঁয়ে থাকাটা এক ধরনের নেশা। গাড়ি চালান। খুব ঘুম পাচ্ছে। এই গ্রামোফোনটার কারণে ঠিকমতো ঘুম হয়নি গত কয়েক রাত। আমি জানালার কাঁচের দিকে তাকিয়ে থাকলাম। বাইরের আলো কাঁচে লেগে কেমন বিকৃত হয়ে যাচ্ছে। চোখ বুঝলাম। ভাবছি ফ্ল্যাটে পৌঁছে ওটা কোথায় রাখব। বসার ঘরের কোণাটা হয়তো সবচেয়ে উপযুক্ত জায়গা। ঠিক তখনই আমার কানে এলো খুব ক্ষীণ একটা শব্দ, যেন খুব দূর থেকে কারোর গুনগুন করে গান গাওয়ার আওয়াজ। আমি হঠাৎ চোখ খুলে পেছনের সিটের দিকে তাকালাম। গ্রামোফোনটা যেভাবে রেখেছিলাম সেভাবেই আছে, কিন্তু ওটার হর্নের মুখটা
আগে কি সামনের দিকে ছিল, নাকি এখন আমার দিকেই তাকিয়ে আছে? গাড়িটা গোল পার্কের ফ্ল্যাটের নিচে এসে থামল। চলে এসেছি সাহেব, উঠে পড়ুন। বাইরের বৃষ্টিটা এখন বেশ জোরদার হয়েছে। গফুর মিয়া গাড়ি থেকে নেমে দ্রুত আমার দিকে এলো। সাহেব, আপনি ছাতাটা ধরুন, আমি বাক্সটা নিয়ে আসছি। শান্ত কিন্তু সতর্ক। সাবধানে আনবি গফুর, একটুও যেন আঘাত না লাগে। একদম ড্রয়িং রুমের কোণায় রাখবি, যেখানে আলমারিটা আছে। লিফটে ওঠার সময় গফুর মিয়া বাক্সটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, আর আমি নিচ থেকে লিফট পর্যন্ত গ্রামোফোনটার দিকেই খেয়াল রাখছিলাম। দূর থেকে খুব ক্ষীণ, প্রায় অশ্রুত গুনগুন শব্দ, তারপর মিলিয়ে যায়। মনে হচ্ছে বৃষ্টির শব্দ ছাপিয়েও ওর ভেতর থেকে একটা হালকা গুনগুন শব্দ আসছে, যদিও জানি সেটা আমার মনের ভুল। ফ্ল্যাটের দরজার সামনে এসে চাবি দিয়ে খুললাম দরজাটা। ঘরের ভেতরে ঢুকেই হালকা ধুলোর গন্ধটা নাকে এলো। আমি তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, ঘর গোছানো হয়নি, তাই এমন অবস্থা। ভারী বাক্স নামানোর শব্দ। গফুর মিয়া বাক্সটা সাবধানে বসার ঘরের কোণায় আমার নির্দেশের জায়গাটাতে নামিয়ে রাখল। ব্যাস, এইখানেই থাক, তুই বরং আজ রাতে এখানেই থেকে যা। যা বৃষ্টি পড়ছে তাতে তোর বাড়ি ফিরতে কষ্ট হবে। গফুর মিয়া হালকা হাসি। না সাহেব, ছেলেটা একা বাড়িতে, আমি বরং বেরিয়ে পড়ি। আপনি বরং এটাকে একটু মুছে রাখুন, বড্ড ধুলো লেগেছে। দরজা খোলা, বৃষ্টির শব্দ ঢুকে আবার ধীরে মিলিয়ে যায়। দরজা বন্ধ। গফুর মিয়া বিদায় নিল। আমি ফ্ল্যাটের দরজাটা আটকে দিলাম। নিস্তব্ধতা, শুধু দূরের বৃষ্টি, ঘড়ির টিকটিক। এখন আমি আর ওই আমার অ্যান্টিক জিনিসগুলো। আমি কোটটা খুলে সোফায় রাখলাম। গ্রামোফোনটার দিকে তাকিয়ে মনে হলো এটি যেন এই অন্ধকার ঘরটাকে নিজের দখলে নিয়ে নিচ্ছে। বাথরুমে ট্যাপ খোলা, পানির শব্দ। ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিলাম। আয়নার দিকে তাকিয়ে যখন নিজের মুখটা দেখলাম, দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটার কারণেই আমার চোখের তলায় কালি পড়েছে। আজ সকাল থেকেই ঘুম নেই চোখে। সে যাই হোক, কিচেনে কেটলি বসালো, ফুটন্ত জলের শব্দ। আমি কিচেনের দিকে গেলাম, 1 কাপ কফি করতে। কাপ রাখার শব্দ, চামচ নেড়েচেড়ে কফি মেশানো। কফি নিয়ে ড্রয়িং রুমে এলাম। সোফায় বসে কফিতে চুমুক দিলাম। ঘরের কোণায় রাখা সেই গ্রামোফোনটার দিকে তাকিয়ে ভাবছি, গ্রামোফোন পরিষ্কার করে শুনব কি আছে ওতে। আমি নিজের মনেই বিড়বিড় করলাম, ঐতিহ্য না বিড়ম্বনা। দেখা যাক নবাবের এই সম্পদ শেষ পর্যন্ত কি শোনায়। কফির মগটা সোফার টি টেবিলে রেখে আমি ধীর পায়ে গ্রামোফোনটার সামনে এসে দাঁড়ালাম। ঘর ভর্তি পুরনো আসবাবের স্তব্ধতা। বৃষ্টির ঝাপটা কাঁচের জানালায় আছড়ে পড়ছে, আর সেই ছন্দে তাল মিলিয়ে যেন ঘরের ভেতরের নিস্তব্ধতা আরও গাঢ় হয়ে উঠছে। আমি গ্রামোফোনের ধাতব খোলসটার উপর থেকে ধুলো ঝেড়ে ফেললাম। ব্রোঞ্জের গায়ের কারুকার্যগুলো আঙ্গুলের ডগায় ফুটে উঠছে। সত্যি কি অপূর্ব সব নকশা! নবাবরা কি এগুলো কেবল শখের বশে তৈরি করাতেন, নাকি এর পেছনে কোনো গভীর গোপন রহস্য ছিল? আমি একটু জোর দিয়ে হ্যান্ডেলটা ঘোরাতে শুরু করলাম। হঠাৎই অনেক দূর থেকে ভেসে আসা একটা অলৌকিক সেতারার সুর। ঘোরানো মাত্রই এক অদ্ভুত সুর ভেসে এলো, যেন অনেক দূর থেকে কোনো সেতারা বাজছে। আমি ভেবেছিলাম যে এটা হয়তো বাঁচবে না। বাহ, বেশ ভালো তো। আমি গিয়ে সোফায় বসলাম। কফির কাপটা হাতে তুলে নিয়ে মনে মনে ভাবছি যে সত্যি অপূর্ব সুর। কফিতে চুমুক দিয়ে সোফাতে গাটা এলিয়ে দিলাম। শুনতে লাগলাম সেই পুরনো সময়ের সেতারার আওয়াজ, ঘড়ির কাঁটার শব্দ, টিক টিক টিক। সময় পার হওয়ার ইঙ্গিত। সেতারার সুরটা ধীরে ধীরে অস্পষ্ট ও কাঁপা কাঁপা হয়ে আসছে। প্রায় আধা ঘন্টা সময় পর হঠাৎ সুরটা ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। তারপর একটা দীর্ঘশ্বাস মিশে থাকা গলার আওয়াজ পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে দিয়ে কথা বলছে। ইকো যুক্ত এবং গম্ভীর অলৌকিক কণ্ঠস্বর। লোহার খাঁচায় বন্দি আছে। আমার সুর কি তবে অবশেষে কোনো জীবিত মানুষের কানে পৌঁছাচ্ছে? ভীতকণ্ঠে কে বলছেন? কণ্ঠস্বর নবাব। লখনৌয়ের নবাব আজম শাহ। আমার শরীর বহু আগেই মিশেছে লখনৌয়ের মাটিতে।
ছায়া আর আমার আর্তনাদ রয়ে গেছে এই ব্রোঞ্জের কারাগারে। তুই না জাগালে হয়তো আমি আর কোনোদিন কথা বলতাম না। এই খাঁচা থেকে আমায় বের কর, কি আমি চিরকাল এই সুরের অভিশাপে আটকে থাকবো? আমি যে আর নিতে পারছি না। আমি সোফার ওপর আছড়ে পড়লাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও মনে সাহস রেখে, কিন্তু কেন কেন আপনি আটকে আছেন? আর কে আপনার এই দশা করল? কণ্ঠস্বর নবাব। আমার আপনজন, আমার ভাই, বিশ্বাসঘাতকতা। সেই রাতে যখন আমার মহলে খুশবুদার কাবাব আর সুরা পরিবেশন করা হয়েছিল, কে জানত তার প্রতিটি কোণায় মিশে আছে বিষ। তারা চেয়েছিল আমার সিংহাসন, তারা চেয়েছিল আমার ঐতিহ্য। শেষ নিঃশ্বাস ফেলার আগে আমি শুধু এই গ্রামোফোনেই আমার সব যন্ত্রণা ঢেলে দিয়েছিলাম, কিন্তু শান্তি মেলেনি। ওরা আমার আত্মাটাকে এই সুরের সাথে বেঁধে দিয়েছে। কান্নার মতো ভারী দীর্ঘশ্বাস, কণ্ঠস্বর, আমি মুক্তি চাই। এই যন্ত্রের গোলক ধাঁধা থেকে আমাকে উদ্ধার করুন। আপনি কি আমায় মুক্ত করবেন, নাকি আপনার সংগ্রহশালায় আমাকেও এক নির্জীব বস্তু হয়ে থাকতে হবে? ঘরটা যেন আগের চেয়ে আরো বেশি নিস্তব্ধ হয়ে পড়ল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। ওই কণ্ঠস্বর, ওটা কি কোনো ভ্রম, নাকি সত্য ইতিহাসের কোনো এক কোণ থেকে কোনো আত্মা আমার কাছে মুক্তির ভিক্ষা চাইছে? আমার মনের ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে সেই বিশ্বাসঘাতক ভাই? ঠিক কি ঘটেছিল সেই রাতের ভোজসভায়? নবাব কেন আমাকেই বেছে নিলেন? আমি গ্রামোফোনটার দিকে তাকালাম। এবার আর ভয় লাগছে না, বরং তার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এক গভীর কৌতূহল। আমাকে এই রহস্যের শেষ পর্যন্ত যেতেই হবে। আমি উঠে দাঁড়ালাম। এখন আর নিজের ফ্ল্যাটের সোফায় বসে থাকা সম্ভব নয়। আমার প্রয়োজন এমন একজনকে যে এই অতৃপ্ত আত্মার রহস্যের সমাধান করতে আমাকে সাহায্য করবে। দ্রুত পায়ে হেঁটে যাওয়া এবং ডাইনিং রুম পার হয়ে টেলিফোনের কাছে পৌঁছানোর শব্দ। আমি ডাইনিং রুম ছেড়ে শোয়ার ঘরে ল্যান্ডলাইন ফোনের কাছে গেলাম। হঠাৎ দেখি ফোনটা বাজতে শুরু করল। নিস্তব্ধ ফ্ল্যাটে ল্যান্ডফোনের রিংটা যেন তলোয়ারের মতো বিঁধেছিল আমার কানে। রিসিভারটা তুললাম। ওপাশে অবিনাশদার গম্ভীর গলা, আমার দাদা তুল্য মানুষ, যিনি একাধারে আমার ইতিহাসের অধ্যাপক এবং এই অন্ধকারে পথ দেখানোর একমাত্র অবলম্বন। হ্যালো রঞ্জন, তুই ফোন করবি জানতাম। আমার মনে হচ্ছিল তুই কোনো একটা বিপদে পড়েছিস। অবিনাশদা, আপনি ঠিকই ধরেছিলেন। আমি আপনাকে একটা গ্রামাফোনের কথা কথা কেড়ে নিয়ে বলল, এখন কিছু বলতে হবে না তোকে, আমি যাই গিয়ে সব কথা শুনবো। আমি যেটা বলছি সেটা শোন। এখন আজ রাতে যা ঘটছে তার চিন্তাধারার বাইরে। তুই ড্রয়িং রুম থেকে সোজা লাইব্রেরি ঘরে চলে যা। ডাইনিং রুম আর ড্রয়িং রুমের মাঝখানের দরজাটা বন্ধ করে বাইরে থেকে একটা তালা লাগিয়ে দে। লাইব্রেরি ঘরের দরজা ভেতর থেকে আটকে নিবি। কাল সকাল না হওয়া পর্যন্ত, মানে সূর্য না ওঠা পর্যন্ত যাই ঘটে যাক, ওই লাইব্রেরি থেকে বের হবি না। বুঝতে পেরেছিস? কিন্তু কেন অবিনাশদা? আমার কি লাইব্রেরিতেই থাকা উচিত? ওর লাইব্রেরিটা আমার দেওয়া পুরনো মন্ত্র দিয়ে ঘেরা। মনে রাখিস, লাইব্রেরি থেকে বেরোলে কিন্তু আমি তোকে আর বাঁচাতে পারবো না। ফোনটা রেখে আমি দ্রুত ড্রয়িং রুমের দিকে গেলাম। কিন্তু যখন আমি ডাইনিং রুমের তালাটা বন্ধ করতে যাচ্ছি, একটা গোয়ানির শব্দ, যেন কেউ কারোর গলা টিপে ধরেছে, আর অনেক মানুষের অট্ট হাসি আসছে ওই গ্রামাফোনটা থেকে। এবার কেন জানি না আমার একটু ভয় লাগছে। আমি ডাইনিং রুমের দরজায় তালা না মেরে ছিটকানি তুলে দিয়ে দৌড়ে চলে গেলাম লাইব্রেরি ঘরে। লাইব্রেরি ঘরের দরজায় তালা মেরে একটা চেয়ার টেনে তাতে বসলাম। লাইব্রেরির ভেতরটা আজ একটু অন্যরকম লাগছে। হ্যারিকেনের আলোয় বইগুলো যেন রহস্যময়ী। আমার অবিনাশ তার উপরে পুরো বিশ্বাস আছে। আমি আর বেশি দেরি না করে নবাবের ইতিহাস খুলে দেখতে লাগলাম যদি কিছু পাওয়া যায়। আমি টেবিলের উপর রাখা নবাবের সেই অসম্পূর্ণ কবিতার ফাইলটা খুললাম। পড়তে পড়তে আমি বুঝতে পারলাম
আজম শাহের ভাই সেকেন্দার মির্জা ছিল সেই কুখ্যাত ঘাতক, বিষ মেশানো কাবাব, সুরা। আর সেই রাত, ইতিহাসের পাতায় যে বিশ্বাসঘাতকতার ক্ষত এতদিন চাপা পড়ে গিয়েছিল, আজ তা জীবন্ত হয়ে আমার কানের কাছে ফিসফিস করছে। এগুলোর কিছুই ইতিহাসের পাতায় নেই, বরং ইতিহাসের পাতায় অন্য কিছু লেখা আছে। হঠাৎ লাইব্রেরির দরজার বাইরে থেকে অশুভ আওয়াজ আসতে লাগলো। কেউ যেন দরজায় নখ দিয়ে আছড়াচ্ছে, কেউ যেন দরজার ওপাশে দাঁড়িয়ে ফুপিয়ে কথা বলছে। মাঝে মাঝে মনে হচ্ছে ড্রয়িং রুমের ওই গ্রামাফোনটা যেন আমার লাইব্রেরির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। সেই বিষণ্ণ সুর এবার তা শুধু কানে নয়, আমার হাড়ের ভেতর কাঁপন ধরিয়ে দিচ্ছে। নবাবের আর্তনাদ, সেকেন্দার মির্জার অট্টহাসি, আর বাতাসের সেই ভারী গুমোট ভাব। আমি কোনো মতে বই পড়ার চেষ্টা করছি। কখন যে ক্লান্তিতে আর আতঙ্কে আমি ওই লাইব্রেরির টেবিলেই ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। বইয়ের পাতায় লেখা ছিল নবাবের সেই অভিশপ্ত ইতিহাসের শেষ কয়েকটা লাইন। দৃশ্য পরিবর্তন। পরদিন সকাল, আলোর তীব্রতায় আমার ঘুম ভাঙল। লাইব্রেরি সামনে দাঁড়িয়ে অবিনাশদা, তার হাতে ছোলা, কপালে চিন্তার ভাঁজ, আর চোখে এক তীক্ষ্ণ দৃষ্টি। তিনি কোনো কথা না বলে আমাকে একপাশে সরিয়ে রেখে ঘরের ভেতরে ঢুকলেন। কাল রাতে লাইব্রেরিতে ঘুমিয়ে পড়েছিলি, ভালোই করেছিস। ওই লাইব্রেরির ঘরটাই তোকে বাঁচিয়েছে রঞ্জন। কিন্তু এখন যা বলবো তা মন দিয়ে শোন। কাল রাতে তোর সাথে কি কি হয়েছে প্রথম থেকে বলবি। আমি সবকিছু খুলে বললাম অবিনাশদাকে, কি হয়েছে কাল রাতে আমার সাথে। ইতিহাসের পাতায় যা নেই সেটাই এই যন্ত্রটার ভেতর আছে। আমি ঘরে ঢুকেই বুঝতে পেরেছিলাম ওই গ্রামোফোনের মধ্যেই কিছু আছে, তাই আমি ওটার উপর কাপড় দিয়েছিলাম। নবাব আজম শাহ শুধু আর্তনাদ করেনি, তিনি নিজের ঘাতকের বংশধরকে এই ফ্ল্যাটের ভেতর ডেকে এনেছিলেন। তুই যদি ডাইনিং রুমের দরজাটা না বন্ধ করতিস, তবে আজ সকালে আমি আসতাম কেবল তোর মৃতদেহ নিতে। তুই যে ফাইলটা পড়েছিস তাতে লেখা আছে সেকেন্দার মির্জা মারা গিয়েছিল, কিন্তু শোন রঞ্জন, সেকেন্দার মির্জা মরেনি। সে তার রক্তের ধারাকে এই অভিশপ্ত সুরের মাধ্যমে বহন করে নিয়ে গেছে। আজ সেই রক্তই তোর এই গোলপার্কের ফ্ল্যাটে ফিরে এসেছিল। তারা তোকে মারতে আসেনি, তা এসেছে তাদের সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে, যে সুরের মাধ্যমে তারা নবাবের আত্মা কেড়ে নিয়েছিল। এখন তারা তোর আত্মা কেড়ে নিতে চাইছে। এখন আমাকে সত্যি করে বল, তুই যখন রাতে ফাইলটা পড়ছিলি, নবাবের শেষ সেই অসম্পূর্ণ লাইনগুলোতে তুই কি এমন দেখেছিলি যেটা ইতিহাসের পাতায় নেই? এমন কিছু কি আছে যেটা সেকেন্দার মির্জার বংশধরদের নাম প্রকাশ করে? আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি যখন গ্রামোফোনটা নিয়ে আসি, তার সাথে আমাকে একটা ফাইল দেয়া হয়েছিল, যেখানে গ্রামোফোনের সম্বন্ধে কিছু তথ্য লেখা ছিল। আসলে নিলামের লোকেরা অত খুলে পড়ে না, ওরা শুধু দেখে কোনটা অ্যান্টিক, তার সাথে কি আছে সব ধরে একসাথে দিয়ে দেয়। ওরা শুধু টাকা বোঝে। অবিনাশদা বললে, শান্ত হ। সোফা থেকে উঠে গিয়ে জানালার পর্দাটা এক টানে সরিয়ে দিলেন তিনি। এক নিমেষে ড্রয়িং রুমের অন্ধকার চিরে রোদ এসে পড়ল সেই অভিশপ্ত গ্রামোফোনটার উপর। দিনের আলোয় ওটাকে আর আগের মতো দানবীয় লাগছে না, বরং একটা সাধারণ ব্রোঞ্জের যন্ত্র বলেই মনে হচ্ছে। কিন্তু রহস্য কি সত্যিই এত সাধারণ? রঞ্জন, নবাব আজম শাহের এই অসম্পূর্ণ কবিতার ফাইলটা আমাকে দেখাতো। তুই বলছিলি না ইতিহাসের পাতায় এর কোনো উল্লেখ নেই? এই নিন অবিনাশদা, কিন্তু এখানে দেখুন স্পষ্ট লেখা, সুরাপাত্রে বিষের স্বাদ। অথচ ইতিহাসে তো আমরা পড়েছি নবাব হৃদরোগে মারা গিয়েছিলেন, তার কোনো শত্রু ছিল না বলেই জানতাম। অবিনাশদা চশমাটা নাক বরাবর ঠিক করে নিয়ে ফাইলটা খুঁটিয়ে দেখতে লাগলেন। হঠাৎ তার আঙুল গিয়ে থামল শেষ পাতায়, যেখানে কাল রাতে রক্তের মতো দাগ দেখা যাচ্ছিল। তিনি পকেট থেকে একটা ছোট্ট পিতলের আয়না বের করলেন। তান্ত্রিক সাধনায় ব্যবহৃত এই আয়নাটার উপর দিনের আলো পড়তেই এক অলৌকিক কাণ্ড ঘটল। রঞ্জন, এটা কেবল কবিতা নয় রে, এটা নবাবের মৃত্যুকালীন জবানবন্দি। দেখ, আয়নার প্রতিফলনে এই নামগুলো, এগুলো ফার্সি ভাষায় লেখা। এগুলো সেই ষড়যন্ত্রী রাজকর্মচারীদের নাম যারা বিষ দিয়েছিল। নবাব বেঁচে থাকতে এগুলো বলতে পারেননি, তাই নিজের সুরের যন্ত্রেই তিনি তা চিরতরে গেঁথে গেছেন। তার মানে
নবাবের আত্মা এখন ওইখানে। তিনি শান্তি পাচ্ছেন না রঞ্জন, কারণ সেই খুনিদের বংশধররা আজও কলকাতায় ঘাপটি মেরে আছে। শোন, আমাদের একটা কাজ করতে হবে। আয়নাটার ওপর অবিনাশদা কিছু পবিত্র ভস্ম ছিটিয়ে দিলেন। ভর দুপুরেও ঘরটা যেন কুয়াশাচ্ছন্ন হয়ে এলো। হঠাৎ সেই স্থির গ্রামোফোনের পিনটা নিজে থেকেই নড়ে উঠল। একটা দীর্ঘ ফিসফিসানি ভেসে এলো ঘরের কোণ থেকে। সেকেন্দর, বিশ্বাসঘাতক, লখনৌয়ের প্রাসাদ থেকে এই গোলবার্গ। রঞ্জন, আয়নাটার দিকে ডাকা। নবাবের মৃত্যুর ঠিক আগ মুহূর্তের দৃশ্যটা দেখ। আমাদের বুঝতে হবে বিষটা ঠিক কোথায় মেশানো হয়েছিল। ওটা কি? লখনৌয়ের সেই পুরনো ভোজসভা। নবাব আজম শাহ বসে আছেন। আর ওটা কে? তার ভাই সেকেন্দর মির্জা। দেখুন অবিনাশদা, সেকেন্দর ওই সুরাপাত্রে এক ফোঁটা গাঢ় বিষ মিশিয়ে দিল। উফ, নবাবের মুখটা নীল হয়ে যাচ্ছে। ওই দেখুন, সুরাপাত্রের পাশে একটা রূপোর মোহর পড়ে আছে, ওতে স লেখা। এই নিন অবিনাশদা, সেকেন্দর, সেই চিহ্নটা। এই দেখুন, রূপোর মোহরের সেই স খোদাই করা মোহরটা। পেয়ে গেছি রঞ্জন। নবাব আজম শাহের মৃত্যুর বদলা আমাদের নিতে হবে না, কিন্তু তার এই অসম্পূর্ণ ইতিহাসকে সম্পূর্ণ করতে হবে। এই গ্রামোফোনটা আজ কেবল একটা যন্ত্র নয়, এটা একটা জীবন্ত সাক্ষী। আজ রাতে আমাদের লখনৌয়ের সেই ঘটনার পুনরাবৃত্তি করে নবাবকে চিরমুক্তি দিতে হবে। তুই কি প্রস্তুত? আমি তৈরি অবিনাশদা। দিনের আলোয় আমরা দুজন মিলে এক শতবর্ষ প্রাচীন ইতিহাসের জট খুলছি। জানালার বাইরে রোদের ঝিলিক, কিন্তু ঘরের ভেতরে আমার মনে হচ্ছে নবাব আজম শাহের ছায়াটা যেন আমাদের পাশে দাঁড়িয়ে নিঃশব্দে সায় দিচ্ছে। লখনৌ থেকে গোলপার্ক, ইতিহাসের চাকা আজ পূর্ণ হতে চলেছে। ঘরের ভেতর দিনের আলো এখন বেশ উজ্জ্বল, কিন্তু ড্রয়িং রুমের কোণায় রাখা সেই গ্রামোফোনটি যেন নিজের চারপাশ ঘিরে এক অদৃশ্য অন্ধকার বুনে রেখেছে। আমি এবং অবিনাশদা দুজনে গ্রামোফোনটির সামনে হাঁটু গেড়ে বসলাম। অবিনাশদা তার চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন। তার চোখ দুটো এখন সাধারণের চেয়ে অনেক বেশি স্থির। রঞ্জন, এই যন্ত্রটা নবাব আজম শাহর মৃত্যুর সাক্ষী। কিন্তু মনে রাখিস, সাক্ষী কেবল দেখে না, সে বয়ে বেড়ায়। নবাবের আত্মা যদি মুক্তি না পেয়ে থাকে, তবে সেই মুক্তি পেতে হলে আমাদের সেই মোহরটি চাই, যা লখনৌয়ের সেই রাতের শেষ অধ্যায়টিকে আটকে রেখেছে। আমি গ্রামোফোনের ব্রোঞ্জ বডিটা সাবধানে হাত দিয়ে পরীক্ষা করলাম। ধাতুটা এখনো অস্বাভাবিক ঠান্ডা। অবিনাশদা একটি ছোট ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাঁচ দিয়ে গ্রামোফোনের কাঠের বাক্সের কারুকার্যগুলো দেখতে শুরু করলেন। দেখ রঞ্জন, এই যে নবাবের প্রতীক, একটি উল্টে থাকা চাঁদ। সাধারণত এই প্রতীকটি নবাবরা তাদের মোহরে ব্যবহার করতেন না, কিন্তু আজম শাহর ক্ষেত্রে এটা ছিল বিশ্বাসঘাতকতার সংকেত। অবিনাশটা, পিনের নিচের এই খাঁজটা, এটা কি কোনো গোপন কুঠুরির তালা? ঠিক ধরেছিস, কিন্তু এটা খুলতে গেলে একটা তান্ত্রিক চাপের প্রয়োজন। হাত দিয়ে নয়, আমাদের মোহরের সেই সংকেতটিকে সক্রিয় করতে হবে। তিনি তার ঝোলা থেকে একটি ছোট শিশি বের করলেন। তার ভেতরে রাখা আছে লখনৌয়ের পুরনো প্রাসাদের মাটি আর চন্দন। তিনি সেই ভস্মটি গ্রামোফোনের সেই খাঁজটিতে ছিটিয়ে দিলেন। সাথে সাথে ঘরভর্তি বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, যেন হাজার বছরের পুরনো কোনো সুগন্ধি আবার জীবন্ত হয়ে উঠেছে। আমি নিজের আঙুল দিয়ে সেই খাঁজটাতে চাপ দিলাম। আমার নখটা ঠিক মোহরের সেই খোদাই করা স অক্ষরের উপর গিয়ে পড়ল। ক্লিক! একটা ভারী ধাতব শব্দ হল। কাঠের পাটাতনটা নিঃশব্দে 1 ইঞ্চি সরে এলো। ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছোট কালো মখমলে মোড়ানো প্যাকেট। আমি কাঁপা কাঁপা হাতে সেটা খুললাম। ভেতরে ঝকঝক করছে একটি রূপোর মোহর। মোহরটির গায়ে সেই চাঁদ আর স অক্ষরটি খোদাই করা। অবিনাশদা মোহরটি হাতে নিতেই সারা ফ্ল্যাটের তাপমাত্রা এক ধাক্কায় নিচে নেমে গেল। জানালার পর্দাগুলো নিজে থেকে উঠতে শুরু করল।
যেন কোনো অশরীরী বাতাস ঘরে ঢুকে পড়েছে। রঞ্জন, এটা সাধারণ কোনো ধাতু নয়। এটা লখনৌয়ের সেই বিশ্বাসঘাতক সেকেন্দরের ক্ষমতার উৎস। নবাব আজম শাহ নিজের মৃত্যুর ঠিক আগে এই মুহূর্তিতে তার সমস্ত যন্ত্রণার অভিশাপ আটকে দিয়েছিলেন। এটা যে ধরবে সেই নবাবের মৃত্যু রহস্যের চাবিকাঠি পাবে। কিন্তু সাবধান, এই মুহূর্তে আজ রাতে আমাদের ফ্ল্যাটটাকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করবে। আমি মোহরটির দিকে তাকিয়ে দেখলাম তার চারপাশ থেকে যেন কালো ধোঁয়া বেরিয়ে আসছে। আমার মনে হলো লখনৌয়ের সেই রাতের বিষণ্ণ সুরটা আবার আমার কানের কাছে বাজতে কোনো এক অংশ থেকে ছিঁড়ে নেওয়া চামড়া। আমি সেটি খুলতেই এক কটু গন্ধ নাকে এলো, রক্তের গন্ধ। লাইব্রেরির হ্যারিকেনের আলোয় নবাব আজম শাহর হাতের কাপা কাপা হরফগুলো স্পষ্ট হয়ে উঠল, রক্তেদে লেখা সেই অভিশপ্ত চিরকুট। অভিলাষদা পড়তে শুরু করলেন, তার কণ্ঠস্বরে এক গভীর বিষাদ। হে অনাগত পাঠক, তুমি যদি এই মোহর খুঁজে পাও তবে জেনে রেখো, আমি আজম শাহ, আমার নিঃশ্বাস আজ শেষ। সেকেন্দরের দেওয়া বিষ আমার ধমনীতে সাপের মতো কিলবিল করছে। ওরা ভেবেছিল আমার মুখ বন্ধ করলেই সিংহাসন আর আমার রাজকীয় সুর ওদের হবে, কিন্তু ওরা জানত না এই গ্রামোফোন আমার আত্মা। মৃত্যুর আগে আমি আমার সমস্ত যন্ত্রণা, আমার প্রতিটি আর্তনাদ আর আমার ঘাতকের নাম এই মোহরে খোদাই করে এর ভেতরেই লুকিয়ে রেখেছিলাম। চিরকুটের নিচের অংশে রক্তের দাগগুলো আরও গাঢ়, যেন নবাব মৃত্যুর ঠিক আগে আঙুল দিয়ে সেগুলো চেপে ধরেছিলেন। বিষের পাত্র যখন আমার ঠোঁট স্পর্শ করেছিল, আমি আমার শেষ অশ্রু দিয়ে এই মোহরটিকে অভিশপ্ত করেছিলাম, যে এই মোহর স্পর্শ করবে সে আমার মৃত্যুর সাক্ষী হবে। আর আমার এই গ্রামোফোন যে আবার বাজাবে তাকেই আমি বেছে নেব আমার ঘাতকের বংশধরকে খুঁজে বের করার জন্য। আজম শাহর আত্মা মুক্তি চায় না, সে চায় রক্তে ভেজা ন্যায় বিচার। আমি শিউরে উঠলাম। নবাব তার মৃত্যুর আগে শুধু পালিয়ে যাননি, তিনি এক সুনিপুণ ফাঁদ পেতেছিলেন। এই গ্রামোফোনটি ছিল একটি টাইম মেশিনের মতো, যা 100 বছর পার করে নবাবের সেই শেষ মুহূর্তের প্রতিশোধকে বর্তমানের রঞ্জনবাবুর ফ্ল্যাটে নিয়ে এসেছে। অভিনাশদা চিরকুটটা টেবিলের ওপর রাখলেন। রঞ্জন, এটা কেবল চিরকুট নয়, এটা নবাবের একটি উইল। তিনি জানতেন কোনো একদিন কেউ একজন এই ধুলো মাখা যন্ত্রটাকে উদ্ধার করবে এবং তার অপমানের প্রতিশোধ নেবে। নবাব আজম শাহ সেই রক্তে ভেজা শপথ আজ আমাদের কাঁধে এসে পড়েছে। আমরা দুজনে স্তব্ধ হয়ে বসে রইলাম। ঘরের বাতাস যেন নবাবের সেই লখনৌয়ের প্রাসাদের ভারী গুমোট গন্ধে ভরে গেল। আমি বুঝতে পারলাম হোসেন সাহেব কেন ওই গ্রামোফোনটিকে নিলামে তুলেছিল। সে নিশ্চয়ই বুঝতে পেরেছিল এর ভেতর কোনো অভিশপ্ত বস্তু আছে, কিন্তু সে জানত না সেটাকে ব্যবহার করার চাবিকাঠি লুকিয়ে আছে এই মোহরটির ভেতরেই। এখন বোঝ রঞ্জন, এখন বোঝ রঞ্জন, অভিনাশ তার নিচু স্বরে বললেন। কেন এই মোহরটি খুঁজে পাওয়া জরুরি ছিল? আজ রাতে যখন আমরা তান্ত্রিক আচার শুরু করব, তখন এই রক্তের চিরকুটি হবে আমাদের প্রধান মন্ত্র। নবাব তার নিজের অভিশাপ আমাদের হাতে তুলে দিয়েছেন।
রাত তখন প্রায় 12টা। ড্রয়িং রুমের মাঝখানে গ্রামোফোনটা রাখা। চারদিকে অবিনাশদা পবিত্র ধূপ আর সোমাসের ভস্ম দিয়ে এক গোল গণ্ডি কেটেছেন। ফ্ল্যাটের সমস্ত আলো নিভিয়ে দিয়েছি, কেবল লাইব্রেরি ঘরের ল্যাম্পটা জ্বলছে। অবিনাশদা সেই রূপোর মুকুটটি আমার হাতে দিয়ে বললেন, রঞ্জন, আজম শাহর আত্মা যে বিষের জ্বালা নিয়ে এই পৃথিবীতে আটকে আছে, সেই বিষ আজ এই সুরের মাধ্যমেই বেরিয়ে আসবে। তুই সেই হলুদ ফাইলটা পাশে রাখ। নবাব যে কথাগুলো চিরকুটে লিখে গেছেন তার প্রমাণ ওই ফাইলের পাতায় রক্ত দিয়ে খোদাই করা আছে। আমি ফাইলটা খুলে সেই পাতার উপর মোহরটা রাখলাম। অদ্ভুত ব্যাপার, মোহরটির স্পর্শ পেতেই ফাইলের হলদেটে পাতায় কালচে দাগগুলো যেন জীবন্ত হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে গ্রামোফোন নিজে থেকে ঘোরা শুরু, চারারারা চারারারা। কিন্তু এবার সুর নয়, ঘরটা কাঁপিয়ে নবাবের সেই বিষাদ মাখা কণ্ঠস্বর ভেসে এলো। নবাবের কণ্ঠ, প্রতিধ্বনিময়, ভারী, দূর থেকে আসছে যেন। আমি আজম শাহ, আমার ভাই সেকেন্দার যখন সেই বিষ মেশানো সুরা আমার হাতে তুলে দিল, আমি বুঝতে পেরেছিলাম এটাই আমার শেষ রাত। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লিখে দিলাম, যেন কোনোদিন কোনো মানুষ এই অপমানের বিচার করতে পারে। কাগজ উল্টানো। আমি ফাইলটার পাতাগুলো উল্টাতে লাগলাম। অবাক হয়ে দেখলাম পাতার ভাঁজে ভাঁজে এমন সব কথা ফুটে উঠছে যা আগে ছিল না। সেখানে লেখা নবাবের ভয়েস ওভার, ধীরে, বিষাদে ভরা। আমি আজম শাহ, আমার ভাই সেকেন্দার যখন সেই বিষ মেশানো সুরা আমার হাতে তুলে দিল, আমি বুঝতে পেরেছিলাম এটাই আমার শেষ রাত। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লিখে দিলাম, যেন কোনোদিন কোনো মানুষ এই অপমানের বিচার করতে পারে। হঠাৎ বাতাসের ঝাপটা। অবিনাশদা আমার হাত চেপে ধরলেন। রঞ্জন, তান্ত্রিক আচারের সময় এসেছে। এবার দেওয়ালের দিকে তাকা। নবাবের সেই শেষ রাতের দৃশ্য দেওয়ালে ভেসে উঠবে। মন্ত্রোচ্চারণ ক্রমশ তীব্র হচ্ছে। তিনি সেই রূপোর মোহরটি গ্রামোফোনের পিনের ওপর আলতো করে বসিয়ে দিলেন। হঠাৎ পরিবেশ বদলে যাওয়ার শব্দ, দূর প্রাসাদের আবহ। মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ পাল্টে গেল। ড্রয়িং রুমের দেওয়াল যেন আর দেওয়াল নেই, লখনউয়ের সেই পুরনো প্রাসাদের অন্দরমহল হয়ে উঠেছে। দেওয়ালে দেখা যাচ্ছে নবাব আজম শাহ সোফায় বসে আছেন, পাশে তার ভাই সেকেন্দার মির্জা শয়তানি হাসি মুখে দাঁড়িয়ে আছে। নবাবের হাতে সেই সুরাপাত্র। ঠিক যেই মুহূর্তে তিনি সেটা পান করলেন, তার মুখ নীল হয়ে গেল। তিনি কষ্ট করে টেবিলের ওপর রাখা সেই হলুদ ফাইলটিতে কিছু একটা লিখলেন। তারপর তার মোহরটি গ্রামোফোনের গোপন প্রকোষ্ঠে লুকিয়ে ফেললেন। আমি আবেগে কাঁপা কণ্ঠে, দৃশ্যটি এতই বাস্তব, আমি আমার হাত বাড়িয়ে নবাবকে আটকাতে গেলাম, কিন্তু সাবধান রঞ্জন, ইতিহাসের এই মায়ার জালে পা দিস না, নয়তো তুই নিজেই অতীতে বন্দী হয়ে যাবি। নবাবের কণ্ঠ। রঞ্জন বাবু, দেখুন আমার ভাই সেকেন্দার কিভাবে আমাকে নিঃশেষ করেছিল। এই স্মৃতি আমার কারাগার, আর আপনি এই কারাগারের একমাত্র চাবি। তাপমাত্রা কমে যাওয়ার ঠান্ডা বাতাসের শব্দ। ঘরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। তান্ত্রিক আচারের মন্ত্র আর নবাবের কান্নার সুর মিশে গিয়ে পুরো ফ্ল্যাটটাকে এক অন্য জগতের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আমরা দুজনে মন্ত্রমুগ্ধের মতো সেই বিভীষিকাময় ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। ড্রয়িং রুমের দেওয়াল জুড়ে লখনউয়ের সেই পুরনো প্রাসাদের বিভীষিকাময় স্মৃতিগুলো তখনও জ্বলজ্বল করছে। অবিনাশদার কণ্ঠে মন্ত্রের আওয়াজ এক অদ্ভুত গম্ভীর সুর তৈরি করেছে। হঠাৎ বিকট শব্দে দরজা খোলা শব্দ। হঠাৎ ড্রয়িং রুমের মূল দরজাটা সশব্দে খুলে গেল। ঝড়ো বাতাসের ঝাপটায় পর্দাগুলো পাগলের মতো উঠছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে হোসেন সাহেব। তার চেহারা কাল রাতের চেয়েও ভয়ঙ্কর। তার পরনে ছেঁড়া লখনউয়ের সেই আমলের মতো একটা শেরওয়ানি, চোখে মুখে এক উন্মত্ত ক্রোধ। হোসেন সাহেব চিৎকার করে, গলায় পাগলামি নিয়ে, থামুন আপনারা, আপনারা জানেন না আপনারা কি করছেন। এত রাতে এখানে, নাকি তোর সেই পূর্বপুরুষের রক্ত তোকে টেনে নিয়ে এলো? টলমল পায়ে হাঁটার শব্দ। হোসেন সাহেব টলমল পায়ে ভেতরে ঢুকে এলো। তার হাতে কোনো ছুরি নেই, কিন্তু তার কণ্ঠস্বর এমন এক যান্ত্রিক কম্পনে কাঁপছে যা গ্রামোফোনের সুরের মতোই বিষাক্ত। হোসেন সাহেব, আপনারা ভাবছেন আমি লোভে এই গ্রামোফোনটা নিলামে তুলেছিলাম? ভুল। আমি বেঁচেছি কারণ আমি ওটা থেকে দূরে থাকতে চেয়েছিলাম।
যতবার আমি ওই গ্রামোফোনটা ভাঙার চেষ্টা করেছি, পরদিন সকালে দেখেছি সেটা নতুনের মতো সাজানো আছে। ওটা আমায় পাগল করে দিচ্ছিল, তাই আমি ওটাকে নিলামে দিয়েছিলাম, যাতে অভিশাপটা আমার জীবন থেকে চলে যায়। একটু থেমে রঞ্জনের দিকে তাকিয়ে ঘৃণা ভরে। আমি আপনার উপর নজর রাখছিলাম রঞ্জনবাবু। আমি জানতাম আপনি ইতিহাসের নেশায় ডুব দেবেন। যখন শুনলাম আপনি নবাবের সেই অসম্পূর্ণ ফাইল আর মোহর খুঁজে পেয়েছেন, আমি আর স্থির থাকতে পারলাম না। আপনারা আমার পূর্বপুরুষদের সব গোপন ইতিহাস এই ফ্ল্যাটের দেয়ালে ভাসিয়ে দিচ্ছেন। আজ রাতে সব শেষ হবে। এই গ্রামোফোন থাকবে না, আর তার সাক্ষী হিসেবে আপনারা দুজনও থাকবেন না। হোসেন সাহেব গ্রামোফোনটার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু অবিনাশদা তার হাতের সেই তামাটের শিকলটা বাতাসে ছুঁড়ে মারলেন। হোসেন সাহেব ঘরের মাঝখানে গিয়েই যেন এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। অবিনাশদা গর্জন করে, আজম শাহের ন্যায় বিচার থেকে পালানোর পথ নেই হোসেন। তুই তোর পূর্বপুরুষের করা বিষের মূল্য দিতে এসেছিস। গ্রামোফোনটা আবার ঘুরতে শুরু করল, কিন্তু এবার সুর নয়, ঘরটা কাঁপিয়ে নবাবের সেই জমানো আর্তনাদ এক অট্ট হাসিতে রূপ নিল। হোসেন সাহেব নিজের গলা চেপে ধরে মেঝেতে ছটফট করতে লাগল। হঠাৎ তার শরীরের ভেতর থেকে যেন কালো ধোঁয়া বেরিয়ে আসছে, যেন সেকেন্দরের সেই অভিশপ্ত আত্মা তার শরীর দখল করেছে। আমি দেখলাম দেয়ালের সেই জীবন্ত ছবিতে নবাব আজম শাহ সোফা থেকে উঠে দাঁড়িয়েছেন, তার হাতে সেই সুরাপাত্র। তিনি সেটা হোসেন সাহেবের দিকে বাড়িয়ে দিলেন, ঠিক যেভাবে সেকেন্দর তাকে দিয়েছিল। হোসেন সাহেব গলা টিপে ধরার মতো আওয়াজে আর্তনাদ করে, আমি বিষ খাবো না, আমায় বাঁচাও। কিন্তু নবাবের সেই ছায়া হাত বাড়িয়ে আছে। হোসেন সাহেব যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে সেই অশরীরী সুরাপাস্ত্রটি গ্রহণ করছে। অবিনাশদা ফিসফিস করে কিন্তু গম্ভীর কণ্ঠে, আকাশ না রঞ্জন, আজকের এই রাত ইতিহাসের এক ভয়ঙ্কর সমাপ্তি। যে বিষ দিয়েছিল তাকেই সে বিষের যন্ত্রণা নিতে হবে। প্রচণ্ড ভূমিকম্পের মতো শব্দ এবং হঠাৎ সব নিস্তব্ধ হয়ে যাওয়া। পুরো ফ্ল্যাটটা একবার প্রচণ্ড কেঁপে উঠল। ড্রয়িং রুমের দেওয়াল থেকে লখনৌয়ের প্রাসাদের ছবিগুলো মিলিয়ে গেল। সব শান্ত, কেবল মেঝেতে পড়ে আছে হোসেন সাহেব, অচেতন, নিষ্প্রাণ। অবিনাশ তা ধীর পায়ে তার কাছে গিয়ে নাড়ি পরীক্ষা করলেন, তারপর আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। ওর শরীরের ভেতর আর কোনো আত্মা নেই রঞ্জন। নবাব আজম শাহের বিচার সম্পন্ন হয়েছে। আবহ সঙ্গীত ধীরে ধীরে শান্ত ও ভোরের স্নিগ্ধ সুরে পরিবর্তন হচ্ছে। আমি জানালার দিকে তাকালাম। ভোরের আলো ফুটছে। আজকের সূর্যোদয়টা যেন অনেক বেশি পবিত্র মনে হচ্ছে। নবাবের গ্রামোফোনটা এখন একদম নিথর। এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও ভৌতিক ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।